ভাইয়া আমরা আজকে কনিক নিয়ে আলোচনা করব। তো আমরা বোর্ডে একটা কনিকের সংজ্ঞা লিখে রাখছি, তোমরা ভিডিওটা পোস্ট করে কনিকের সংজ্ঞাটা তোমরা ভাইয়া খাতায় উঠাই নিতে পারো। এছাড়া তোমাদের বইয়েও দেওয়া আছে। তো আমরা সংজ্ঞাতে কি লিখে রাখছি ভাইয়া? সংজ্ঞাতে লিখে রাখছি যে একটি নির্দিষ্ট বিন্দু ও সরলরেখা থেকে সমতলে চলমান একটি বিন্দুর সঞ্চার পথের উপরিস্থ বিন্দুসমূহের দূরত্বের অনুপাত সর্বদা ধ্রুব সংখ্যা হলে ওই চলমান বিন্দুর সঞ্চার পথকে কনিক বলে। তো ভাইয়া আমরা এই সংজ্ঞাটা থেকে চিত্রের মাধ্যমে কনিকের বাস্তব ফিলিংসটা কি সেটা আমরা একটু বোঝার চেষ্টা করবো ভাইয়া। তো আমরা সংজ্ঞা থেকে আমি দুইটা কথাকে মার্ক করতেছি, সেটা হইতেছে ভাইয়া একটি নির্দিষ্ট বিন্দু এবং সরলরেখা। কনিক বোঝার জন্য ভাইয়া আমাদের একটা নির্দিষ্ট বিন্দু এবং একটা নির্দিষ্ট সরলরেখা খুবই গুরুত্বপূর্ণ দুটা জিনিস ভাইয়া। তো আমরা বোর্ডে একটা নির্দিষ্ট সরলরেখা হিসাবে আমরা এলএন সরলরেখা নিয়েছি ভাইয়া। এখানে এলএনটা হচ্ছে আমাদের নির্দিষ্ট সরলরেখা, এইটা আমাদের একটা নির্দিষ্ট সরলরেখা। আর এই যে ভাইয়া আমাদের যেটা আমি এস বিন্দু ভাইয়া, এটা হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু। আর বোর্ডের যে ভাইয়া আমাদের সমতল, আমরা হোয়াইট বোর্ডে যে সমতল দেখতে পাইতেছি ভাইয়া, এই সমতলে এইটা একটা চলমান বিন্দুর সঞ্চার পথ, এইটা একটা চলমান বিন্দুর সঞ্চার পথ। তো ভাইয়া আমি এই সঞ্চার পথের একটা উপরিস্থ বিন্দু নিলাম ভাইয়া পি। তাহলে ভাইয়া আমরা এখানে যে দুইটা দূরত্বের কথা ইঙ্গিত করা আছে ভাইয়া, সেটা কি? এই নির্দিষ্ট বিন্দু থেকে সঞ্চার পথের উপরিস্থ এই বিন্দুর দূরত্ব এবং এই বিন্দু থেকে ভাইয়া এলএন এর দূরত্ব। তো একটা কথা তোমরা মনে রাখবে ভাইয়া, সঞ্চার পথের উপরিস্থ এই বিন্দু থেকে আমরা এলএন এর দূরত্ব বলতে আমরা লম্ব দূরত্ব বলবো, বুঝবো। তো এখন যেটা কথা ভাইয়া, আমরা বোর্ড থেকে যেটা দেখতে, চিত্র থেকে যেটা দেখতে পাইতেছি ভাইয়া, এখানে এস এই নির্দিষ্ট বিন্দু থেকে সঞ্চার পথের উপরস্থ বিন্দু পি এর দূরত্বটা কি আমাদের ভাইয়া? এস পি। আর পি বিন্দু থেকে এলএন নির্দিষ্ট সরলরেখার লম্ব দূরত্ব কি ভাইয়া? পি এম। তো এখন ভাইয়া যেটা আমাদের কথা, যে আমরা কিন্তু এখানে কি করছি ভাইয়া? একটা বিন্দু নিচ্ছি। আমরা এরকম কি করতে পারি ভাইয়া? অসংখ্য বিন্দু নিতে পারি। তো এই বিন্দু গুলান থেকে আমরা এই নির্দিষ্ট বিন্দু পর্যন্ত দূরত্ব এবং এই বিন্দু থেকে এলএন এর আমাদের লম্ব দূরত্ব সমূহ বিবেচনা করতে পারি। এখন ভাইয়া এখানে কয়টা দূরত্ব আছে? দুইটা দূরত্ব। একটা দূরত্ব এসপি দূরত্ব, যেটা আমরা বলতেছি নির্দিষ্ট বিন্দু থেকে সঞ্চার পথের উপরিস্থ বিন্দুর দূরত্ব। আর আরেকটা দূরত্ব আমরা পাইতেছি ভাইয়া যে পিএম দূরত্ব। পিএমটা কি ভাইয়া? পিএমটা হইতেছে সঞ্চার পথের উপরস্থ পি বিন্দু থেকে এলএন নির্দিষ্ট সরলরেখার লম্ব দূরত্ব। এই দুইটা দূরত্বের অনুপাত যদি আমাদের কি হয় ভাইয়া? ধ্রুব সংখ্যা হয় বা একটা ধ্রুব মান পাই বা একটা ধ্রুবক পাই ভাইয়া, তখন আমরা বলতে পারবো এই সঞ্চার পথটাকে, এই বিন্দুর এই সঞ্চার পথটাকে আমরা বলতে পারবো ভাইয়া কনিক। এই সঞ্চার পথটাকে আমরা বলবো ভাইয়া কনিক। আচ্ছা, তো এখন আমাদের যেটা কথা ভাইয়া, এই ধ্রুবক মানটা কি টাইপের হইতে পারে? আমার কথা মনোযোগ দিয়ে একটু শোনো ভাইয়া। এসপি একটা কি ভাইয়া? এসপি কিন্তু একটা দূরত্ব, আবার পিএমটাও কিন্তু একটা দূরত্ব। তাহলে যেহেতু ভাইয়া দূরত্ব কখনো নেগেটিভ হইতে পারে না, অতএব এসপি এবং পি এর অনুপাত, এই যে আমি যে ধ্রুব মানটা পাবো, এটা কিন্তু অলওয়েজ ভাইয়া পজিটিভ হবে, এটা অলওয়েজ পজিটিভ হবে। আচ্ছা, এছাড়া ভাইয়া এখন আমাদের যেটা কথা, যে এই ধ্রুবক মানটা আমরা কয় টাইপের পাইতে পারি বা কয় ধরনের পাইতে পারি। আচ্ছা, তো এখন আমাদের একটা খুব সিম্পল একটা আইডিয়া ভাইয়া, আমরা একটা জিনিস জানি যে সমান জিনিসকে যদি আমরা কি করি ভাইয়া? সমান জিনিস দিয়ে ভাগ দিই, তাহলে রেজাল্ট কেমন আসে ভাইয়া? 1 আসে। আবার ভাইয়া যদি আমরা কি করতে পারি, আমরা ধরে নাও একটা ছোট মানকে যদি ভাইয়া একটা বড় মান দিয়ে ভাগ দিই,
তাহলে কিন্তু ভাগফলটা কেমন আসবে ভাইয়া? ভাগফলটা কিন্তু একের থেকে ছোট আসবে। এখানে আমরা যে ভাগফলটা পাবো ভাইয়া, যে রেজাল্টটা পাবো ভাইয়া, যে ভ্যালুটা পাবো, এটা কি হবে ভাইয়া? একের থেকে ছোট হয়ে যাবে। ছোট মানকে যদি আমরা বড় মান দিয়ে ভাগ দিই তাহলে ভাগফলটা ভাইয়া আমাদের এক থেকে ছোট হবে। আচ্ছা, এখন আরেকটা যেটা ব্যাপার ভাইয়া, সেটা হচ্ছে অপর দিকে বড় জিনিসকে আমরা যদি ছোট জিনিস দিয়ে ভাগ দিই, সেক্ষেত্রে আমরা মনে করি এই স্টারটা একটা ভাগফল, এই ভাগফলটা কি হবে ভাইয়া? একের থেকে বড় হবে। এখন আমি তাহলে ভাইয়া এই তিনটা লজিকের উপর ভিত্তি করে আমি বলতে পারি, যদি এসপি সমান পিএম হয়, অর্থাৎ এসপি সমান পিএম হয় ভাইয়া, আমি একটু আমরা যদি কি জানি ভাইয়া, যদি এসপি সমান পিএম হয়, অর্থাৎ আমাদের নির্দিষ্ট বিন্দু থেকে সঞ্চার পথের উপরস্থ বিন্দুর দূরত্ব এবং সঞ্চার পথের উপরস্থ বিন্দু থেকে আমাদের নির্দিষ্ট সরলরেখার যে লম্ব দূরত্ব, এই দুইটা দূরত্ব যদি সমান হয় ভাইয়া, আমরা কিন্তু এই ধ্রুবকের মানটা কেমন পাবো ভাইয়া? এই ধ্রুবকের মান 1 পাবো। এই ধ্রুবকের মান 1 পাবো। আচ্ছা, এখন আরেকটা যেটা কথা ভাইয়া, এবার আমাদের যেটা কথা ভাইয়া, সেটা হইতেছে এসপি যদি কি হয় ভাইয়া? এসপি যদি লেস দেন পিএম হয়, অর্থাৎ উপরের মানটা ছোট, নিচের মানটা বড়, তাহলে ছোট মানকে বড় মান দ্বারা ভাগ দিলে ভাগফলটা আমাদের কি হবে ভাইয়া? ভাগফলটা কিন্তু হয়ে যাবে এক থেকে ছোট, এক থেকে ছোট। তাহলে সেক্ষেত্রে আমরা ধ্রুবক মানটাকে আমরা কি বলতে পারবো ভাইয়া? ধ্রুবকের মানটা হয়ে যাবে ভাইয়া লেস দ্যান 1, লেস দ্যান 1, এক থেকে ছোট। এখন এখানে কিন্তু আমাদের একটা কথা থেকে যায় ভাইয়া। আচ্ছা, আমরা ওই কথাটা পরে বলতেছি। আচ্ছা, অপর দিকে ভাইয়া, অপর দিকে যেটা কথা, সেটা হইতেছে যে এসপি যদি আমাদের কি হয় ভাইয়া? এসপি যদি পিএম থেকে বড় হয়, এসপিটা যদি আমাদের পিএম থেকে বড় হয়, তখন আমরা কিরকম চিন্তা করবো ভাইয়া? বড়, তখন এসপি ডিভাইডেড বাই পিএম মানে আমরা বুঝবো বড় মান ডিভাইডেড বাই ছোট মান, বড় মান ডিভাইডেড বাই ছোট মান। তখন রেজাল্টটা কিন্তু আসবে ভাইয়া, ধ্রুবক মানটা রেজাল্টটা কিন্তু আসবে আমাদের এক থেকে বড়। ধ্রুবক মানটা আসবে তখন ভাইয়া এক থেকে বড়। তাহলে ভাইয়া এই ধ্রুবকের আমরা কয় রকমের মান পাইলাম ভাইয়া? এই ধ্রুবকের কিন্তু আমরা ভাইয়া 3 রকমের মান পাইতেছি। একটা মান 1, আরেকটা মান এক থেকে বড়, আরেকটা মান এক থেকে ছোট। তো এখন যেটা আমাদের কথা, সেটা হচ্ছে যে এই ধ্রুবকটাকে আমরা কি বলি? এই ধ্রুবকটাকে আমাদের বলা হয় ভাইয়া, এই ধ্রুবকটাকে আমাদের বলা হয়, ধ্রুবকটাকে আমরা কি বলবো? এই ধ্রুবকটাকে বলা হয় উৎকেন্দ্রিকতা বা বিকেন্দ্রিকতা। আর ইংরেজিতে বলা হয় ভাইয়া এসেন্ট্রিসিটি। এসেন্ট্রিসিটি এবং এই উৎকেন্দ্রিকতা বা বিকেন্দ্রিকতা, যেটাকে আমরা ইংরেজিতে বলতেছি এসেন্ট্রিসিটি, এটাকে ভাইয়া আমাদের ই দ্বারা প্রকাশ করা হয়, স্মল ই দ্বারা প্রকাশ করা হয়, স্মল ই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখন যদি আমি বলি ভাইয়া, তাহলে আমাদের এসপি ডিভাইডেড বাই পিএম মানে আমরা কি পাবো ভাইয়া? উৎকেন্দ্রিকতা, যেটাকে আমরা ই দ্বারা প্রকাশ করতেছি। তাহলে ইর আমাদের ভ্যালুটা কয় রকমের হইতেছে ভাইয়া? 3 রকমের। একটা 1 এর সমান, ইর মান 1, আরেকটা ক্ষেত্রে ইর মানটা 1 এর থেকে ছোট হইতে পারে, আরেকটা ক্ষেত্রে 1 এর থেকে বড় হইতে পারে। আর ইর মানটা কিন্তু অলওয়েজ ভাইয়া পজিটিভ, বিকজ অফ ইর মানটা কিন্তু আমাদের দুটা দূরত্বের অনুপাত থেকে আসতেছে। তাহলে আমরা
এই তিনটা কথা একটু মনে রাখতে পারি ভাইয়া। আচ্ছা, তো এখন আমাদের যেটা কথা ভাইয়া, তাহলে আমাদের এখন যেটা কথা ভাইয়া, তাহলে ইর আমরা কয় রকমের মান পাইতেছি ভাইয়া? ইর মানটা পাইতেছি ভাইয়া 1 পাইতেছি। আবার ইর মানটা কি হইতেছে ভাইয়া? ইর মানটা হচ্ছে লেস দেন 1। এখন ফট করে অনেকের মাথায় আইডিয়া চলে আসতে পারে যে একের থেকে ছোট তো ঋণাত্মক সংখ্যাও হইতে পারে, কিন্তু ভাই আমি কিন্তু বারবার বলছি ইর মানটা কখনোই ঋণাত্মক হবে না, কারণ দুইটা দূরত্বের অনুপাত অলওয়েজ পজিটিভ হবে। অতএব ভাইয়া, অতএব ইর মানটা কিন্তু কি হইতে হবে ভাইয়া? আমরা যেন এর মধ্যে নেগেটিভ ভ্যালু না আসে, তাহলে আমরা এই দিকে একটা সীমা দিয়ে দিব যে ইর মানটা 0 থেকে বড় কিন্তু একের থেকে ছোট। তাহলে আমরা বুঝবো এইটুকু দ্বারা আমরা বুঝবো কি ভাইয়া? ইর মান একের থেকে ছোট ধনাত্মক সংখ্যা। এই সীমার মাধ্যমে আমরা বুঝবো ইর মান একের থেকে ছোট ধনাত্মক সংখ্যা, একের থেকে ছোট ধনাত্মক সংখ্যা। আচ্ছা, আর আরেকটা কি ভাইয়া? আমরা আরেকটা ভ্যালু পাইতেছি ইর মান, ইর মানটা ইজ গ্রেটার দ্যান 1, অর্থাৎ 1 থেকে বড় হবে, 1 থেকে বড় হবে। আচ্ছা, এখন আমাদের যেটা কথা ভাইয়া, সেটা হইতেছে এই যে আমরা ইর, তাহলে আমরা যদি এখন বলি ভাইয়া ইর আমরা কয় ক্যাটাগরির ভ্যালু পাইতেছি ভাইয়া? ইর আমরা আরেকটা জিনিস আমরা এখানে দেখাই দিতে পারি যে এই তিন ক্যাটাগরির ভ্যালুটাই কিন্তু অবশ্যই পজিটিভ ভ্যালু, নেগেটিভ কখনোই হবে না। আচ্ছা, তো এখন আমাদের যেটা কথা, যেহেতু ভাইয়া আমরা ইর ভ্যালু পাইতেছি তিন রকমের, অতএব আমাদের কণিকটাও আছে ভাইয়া তিন ধরনের, কণিকও আছে তিন ধরনের। কি কি ধরনের আমরা এখন লিখে ফেলবো ভাইয়া। যদি এসেন্ট্রিসিটির ভ্যালু যদি আমাদের 1 হয়, তাহলে সেই কণিকটাকে আমরা বলবো ভাইয়া পরাবৃত্ত। এসেন্ট্রিসিটির ভ্যালু যদি আমাদের কেমন হয় ভাইয়া? একের থেকে ছোট কিন্তু 0 থেকে বড়, অর্থাৎ একের থেকে ছোট ধনাত্মক সংখ্যা হয় ভাইয়া, সেক্ষেত্রে আমরা পরাবৃত্তটাকে বলবো ভাইয়া উপবৃত্ত। উপবৃত্ত। আচ্ছা, আর এসেন্ট্রিসিটির ভ্যালু যখন ভাইয়া উৎকেন্দ্রিকতা বা বিকেন্দ্রিকতার মান বা এসেন্ট্রিসিটির ভ্যালুটা এর মান যখন একের থেকে বড় বড় সংখ্যা হবে, তখন আমরা সেই কণিকটাকে বলবো ভাইয়া অধিবৃত্ত। অধিবৃত্ত। তাহলে ভাইয়া এইটা আমরা কি পাইলাম ভাইয়া? আমরা কণিকের প্রকারভেদ পাইলাম। এটা হচ্ছে আমাদের কণিকের প্রকারভেদ। কণিকের প্রকারভেদ। তাহলে কণিকের প্রকারভেদ আমরা কার উপর ভিত্তি করে পাইতেছি ভাইয়া? কণিকের প্রকারভেদ আমরা পাইতেছি আমাদের উৎকেন্দ্রিকতা বা বিকেন্দ্রিকতা বা এসেন্ট্রিসিটি, যেটাকে আমরা ই দ্বারা প্রকাশ করতেছি, এর ভ্যালুর উপর ভিত্তি করে আমরা এর ঠিক তিন ধরনের ভ্যালু পাইতেছি, এবং এই তিন ধরনের ভ্যালুর উপর ভিত্তি করে আমাদের কণিকটাও আমাদের ঠিক তিন প্রকারের। আমাদের একটা প্রকার পরাবৃত্ত, আরেকটা উপবৃত্ত, আরেকটা হইতেছে অধিবৃত্ত। এই হচ্ছে আমাদের কণিক নিয়ে বেসিক কথাবার্তা। তো এখন আমরা একটু বোঝার চেষ্টা করি ভাইয়া। আমরা কিন্তু জাস্ট একটু সিম্পল আইডিয়া থেকে আমরা ঠিক কণিকের সংজ্ঞাটা বোঝার চেষ্টা করছি। তাহলে এই যে এইটাকে কপি করেই কিন্তু আমরা বলতে পারি ভাইয়া, এইটাকে কপি করে কিন্তু আমরা এই সংজ্ঞা না দেখে এটাকে কপি করেই কিন্তু আমরা সংজ্ঞাটা বলতে পারি। আমাদের এসপিটা হচ্ছে
একটা নির্দিষ্ট বিন্দু থেকে সঞ্চারপথের উপরিস্থিত বিন্দুর দূরত্ব, আর পিএমটা হচ্ছে ভাইয়া আমাদের সঞ্চারপথের উপরিস্থ বিন্দু থেকে আমার নির্দিষ্ট সরলরেখার দূরত্ব। আচ্ছা, তাহলে এই দুটা দূরত্বের অনুপাত যখন ধ্রুব সংখ্যা হচ্ছে তখন সঞ্চারপথটাকে আমরা কি বলতে পারি ভাইয়া? কনিক বলতে পারি। আচ্ছা, তাহলে এটা নিয়ে আমরা সাজায় গোছায় কথা বলতে পারি যে একটি নির্দিষ্ট বিন্দু এবং একটি নির্দিষ্ট সরলরেখা থেকে সমতলে চলমান একটা বিন্দু সঞ্চারপথের উপরস্থ বিন্দু সমূহের দূরত্বের অনুপাত যদি সর্বদা ধ্রুব রাশি হয় বা ধ্রুব সংখ্যা হয়, তাহলে ওই সঞ্চারপথটাকে আমরা বলবো ভাইয়া কনিক। এই হচ্ছে আমাদের কনিকের সংজ্ঞা। তো এখন ভাইয়া আমরা একটু এই তিন প্রকারের যে কনিক আছে ভাইয়া, এই তিন প্রকারের কনিক নিয়ে আমরা একটু আলোচনা করব ভাইয়া। তিন প্রকারের কনিকের ক্ষেত্রে কার কি হয় ব্যাপার হয় ভাইয়া। আচ্ছা, তো আমরা এই ব্যাপারগুলো একটু মিশাই দিই ভাইয়া। আচ্ছা, তো এখন যেটা আমাদের কথা ভাইয়া সেটা হতেছে যে আমরা ধরে নিলাম ভাইয়া এই যে আমরা যে সঞ্চারপথটা আগায় রেখেছি ভাইয়া, এই সঞ্চারপথের উপরস্থ যে বিন্দু আছে সেই বিন্দু থেকে আমাদের উপকেন্দ্রের নির্দিষ্ট বিন্দুর দূরত্ব এবং নির্দিষ্ট সরলরেখার দূরত্ব আমাদের সমান। আরেকটা কথা ভাইয়া, আমরা কনিকের সংজ্ঞা দিতে আমরা যে নির্দিষ্ট বিন্দু ইউজ করি ভাইয়া, সেই বিন্দুটাকে বলা হয় কনিকের উপকেন্দ্র। উপকেন্দ্র বা ইংরেজিতে বলা হয় ভাইয়া ফোকাস। আচ্ছা, আর আমরা যে নির্দিষ্ট সরলরেখাটা ব্যবহার করি ভাইয়া, এই সরলরেখাটাকে, এই নির্দিষ্ট সরলরেখাটাকে বলা হয় ভাইয়া কনিকের নিয়ামক রেখা। নিয়ামক বা দ্বিকাক্ষ রেখা। আচ্ছা, এখন আমরা যে কথাটা বলতেছি ভাইয়া, যদি আমাদের এরকম ঘটনা ঘটে এখানে যে এসপি সমান পিএম হয়, এসপি সমান পিএম হয়, এসপি দূরত্ব সমান যদি আমাদের পিএম দূরত্ব হয় ভাইয়া, তাহলে এটাই তো আমাদের ইন, তাই না ভাইয়া? তাহলে এখানে যদি আমি বলি যে এসপি সমান পিএম, এই চিত্র থেকে এসপি সমান পিএম, তখন আমরা কি বলবো ভাইয়া? তাহলে সমান জিনিসকে সমান জিনিস দ্বারা ভাগ করলে ই এর মানটা কেমন হইতেছে ভাইয়া? ই এর মানটা আমাদের 1 হয়ে যাইতেছে ভাই। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে এটা কি হবে ভাইয়া? এটা কিন্তু আমাদের হয়ে যাবে পরাবৃত্ত। এটা তাহলে আমাদের কি হবে ভাইয়া? এটা হবে আমাদের পরাবৃত্ত। এটা হবে আমাদের পরাবৃত্ত। আচ্ছা, এখন আমাদের যেটা কথা ভাইয়া, চিত্রটার দিকে একটু ভালো করে আমরা নজর দিব। এখন আমাদের যেটা কথা সেটা হচ্ছে এই যে আমাদের পরাবৃত্ত আছে ভাইয়া, এই পরাবৃত্ত থেকে আমরা যদি এই যে সঞ্চারপথ ভাইয়া, এই সঞ্চারপথের বক্রতা যদি একটু বৃদ্ধি পায় ভাইয়া, সঞ্চারপথের বক্রতা যদি আমাদের বৃদ্ধি পায়, তাহলে চিত্রটা কেমন হইতে পারে ভাইয়া? তাহলে চিত্রটা হয়তো বা আমাদের এরকম চিত্র হয়ে যাবে ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা যেটাকে বলতেছি পরাবৃত্ত, সেই পরাবৃত্ত থেকে যদি আমাদের এই সঞ্চারপথের বক্রতা যদি বৃদ্ধি পায় ভাইয়া, তাহলে চিত্রটা ঠিক আমাদের এরকম দাঁড়ায় যাবে। তখন ভাইয়া তোমরা একটু ইন জেনারেল চিন্তা করো তো ভাইয়া, এই পরাবৃত্ত, তাহলে ভাইয়া এই সঞ্চারপথের এইটাকে আমরা মনে করলাম পি বিন্দু ভাইয়া, এইটা এখন আমাদের পি, আর তাহলে আমাদের ভাইয়া পিএম দূরত্বটা নিশ্চয় এইটা হবে ভাইয়া।
আর এটা কিন্তু আমাদের ভাইয়া এসপি দূরত্ব। আমরা এই লাল চিহ্নটার কথা বলতেছি। এখন একটা জিনিস তোমরা চিন্তা করো তো ভাইয়া, এখানে এসপি দূরত্বটা আমাদের পিএম দূরত্বের তুলনায় একটু ছোট না ভাইয়া? এখানে কিন্তু আমরা কি দেখতে পাইতেছি, এখানে এসপি দূরত্বটা লেস দ্যান হচ্ছে পিএম দূরত্ব। পিএম দূরত্ব। তাহলে ভাইয়া এই ক্ষেত্রে যদি আমরা কি করি ভাইয়া, এই ক্ষেত্রে যদি আমরা এসপি কে যদি আমরা পিএম দ্বারা ভাগ দিই ভাইয়া, তার মানে কি ভাইয়া, একটা ছোট মানকে আমরা কি করতেছি, বড় মান দ্বারা ভাগ দিতেছি। তাহলে নিশ্চয় এই ক্ষেত্রে আমরা যে ইটা পাবো ভাইয়া, সেই ই এর মানটা কেমন হবে? এই ই এর মানটা কিন্তু লেস দ্যান 1 হয়ে যাবে। কথাই ক্লিয়ার ভাইয়া? তাহলে ই এর মানটা কি হবে ভাইয়া? লেস দ্যান 1 হয়ে যাবে। তাহলে যেহেতু এখান থেকে আমি দেখতে পাইতেছি কি ভাইয়া, যে এসপি টা আমাদের পিএম থেকে ছোট এবং এসপি কে পিএম দ্বারা ভাগ দিলে আমাদের এসেন্ট্রিসিটির ভ্যালুটা আমাদের কি হইতেছে ভাইয়া, 1 থেকে ছোট হইতেছে। সো আমরা এইটাকে কি বলবো ভাইয়া? এইটাকে বলবো আমরা উপবৃত্ত। উপবৃত্ত। কারণ এই কথাগুলো কিন্তু আমরা আগেই শিখে আসছি ভাইয়া। উপবৃত্তর ক্ষেত্রে আমাদের এসেন্ট্রিসিটির ভ্যালুটা কিন্তু আমাদের কি হইতে হবে ভাইয়া, 1 থেকে ছোট হইতে হবে। আর 0 থেকে বড়, এই কথাটা আমি কিন্তু আগেই বলছি যে কোনো এসেন্ট্রিসিটিটা আমাদের কি হবে না ভাইয়া, নেগেটিভ ভ্যালু হবে না। এখানে নেগেটিভ ভ্যালুকে এড়ানোর জন্য কিন্তু আমরা এই 0 থেকে এটা একটু বড় দেখাইছি। আচ্ছা, তাহলে স্পেশালি এতটুকু মান যদি আমি বিবেচনা করি ভাইয়া, তাহলে আমি এই চিত্রের ক্ষেত্রে আমরা কি দেখতে পাইতেছি ভাইয়া, এর মানটা হইতেছে আমাদের ভাইয়া 1 থেকে ছোট। তাহলে 1 থেকে ছোট হলে এটাকে আমরা কি বলবো ভাইয়া, উপবৃত্ত বলবো। আচ্ছা, এবার আসি ভাইয়া আমরা যে তাহলে ভাইয়া এই পরাবৃত্ত, এখান থেকে আমাদের উপবৃত্তের ক্ষেত্রে কি হয়েছিল ভাইয়া, সঞ্চার পথের বক্রতা বৃদ্ধি পাইছিল। সঞ্চার পথের বক্রতা বৃদ্ধি পাইছিল। এখন আমাদের একটা কথা ভাইয়া, পরাবৃত্তের ক্ষেত্রে আমাদের যে সঞ্চার পথটা আছে ভাইয়া, এই সঞ্চার পথের বক্রতা যদি কমে যায় ভাইয়া, বক্রতা যদি কমে যায়, তাহলে নিশ্চয় ব্যাপারটা হয়তো বা এইরকম হবে ভাইয়া। বক্রতা কমে গেলে ব্যাপারটা কিন্তু এরকম হয়ে যাবে। আচ্ছা, বক্রতা যদি কমে যায় ভাইয়া, এখন তোমরা নরমালি একটা জিনিস চিন্তা করো তো ভাইয়া, আমরা মনে করো পি বিন্দুটা তাহলে এখানে নিলাম ভাইয়া। পি বিন্দুটা যদি আমরা এখানে নিই, তাহলে এইটা হচ্ছে আমাদের এসপি দূরত্ব। আর এই পি থেকে আমাদের এলএম এর লম্ব দূরত্বকে আমি মনে করো বলতেছি এই পিএম দূরত্ব। তাহলে এখানে একটা জিনিস দেখো তো ভাইয়া, এসপি ভ্যালুটা কি হইতেছে ভাইয়া, এসপি ভ্যালুটা কিন্তু এখন পূর্বের এসপি গুলোর তুলনায় কিন্তু অনেক বড়। আর পিএমটা কি ভাইয়া, পিএমটা কিন্তু অনেক ছোট। তাহলে এই চিত্র আমাদের নীল কালারের যে সঞ্চারপথ দেখাইতেছি ভাইয়া, এই নীল কালারের সঞ্চারপথের ক্ষেত্রে আমাদের কিন্তু এসপি দূরত্ব পূর্বের এসপি গুলানের থেকে অনেক বড়, আর পিএম দূরত্বটা কিন্তু পূর্বের পিএম দূরত্ব গুলানের থেকে অনেক ছোট। তাহলে আমরা নীল কালারের চিত্রের ক্ষেত্রে কি বলতে পারি, যে আমাদের এসপি ইজ গ্রেটার দ্যান পিএম। আচ্ছা, তো এসপি ইজ গ্রেটার দ্যান যদি পিএম হয় ভাইয়া, আমরা এটা যদি অসমতার মতো করে সলভ করতে চাই ভাইয়া, উভয় পাশকে আমরা পিএম দ্বারা ভাগ দিতেছি, তাহলে এসপি ডিভাইডেড বাই পিএম ইজ গ্রেটার দ্যান কি হবে ভাইয়া, 1 হবে। আর এই জিনিসটাকেই আমরা কি বলতেছি ভাইয়া, এই জিনিসটাকেই কিন্তু আমরা বলতেছি ই। তার মানে কি ভাইয়া, তার মানে আমাদের এখানে ই ইজ গ্রেটার দ্যান 1 আসতেছে, ই ইজ গ্রেটার দ্যান 1 আসতেছে, ই ইজ গ্রেটার দ্যান 1 আসতেছে। আচ্ছা, এখন একটা কথা, ই ইজ গ্রেটার দ্যান বা এসেন্ট্রিসিটি 1 থেকে কখন বড় হয় ভাইয়া, অধিবৃত্তের ক্ষেত্রে। তাহলে এইটাকে আমরা বলতে পারি কি ভাইয়া, এইটাকে আমরা বলতে পারি অধিবৃত্ত। এটাকে আমরা বলতে পারি অধিবৃত্ত। আচ্ছা, তো আমরা তাহলে ভাইয়া উপবৃত্ত কেমন কোয়ালিটির, পরাবৃত্ত ঠিক কেমন কোয়ালিটির, অধিবৃত্ত কেমন কোয়ালিটির, এই ব্যাপারগুলো কিছুটা হইলেও আমরা একটু ইমাজিন করতে পারতেছি ভাইয়া, আমরা কিছুটা বুঝতে পারতেছি। তো উপবৃত্তের ক্ষেত্রে তাহলে আমাদের কি হইতেছে ভাইয়া, উপবৃত্তের ক্ষেত্রে এসপি টা আমাদের পিএম থেকে ছোট হইতেছে, যার ফলে এসপি ডিভাইডেড বাই পিএম ইকুয়ালস টু আমাদের লেস দ্যান 1 হইতেছে। পরাবৃত্তের ক্ষেত্রে আমাদের ভাইয়া এসপি আর পিএম টা পরস্পর সমান হইতেছে, যার ফলে এসপি ডিভাইডেড বাই
এসপি ডিভাইডেড বাই পিএম ইকুয়ালস টু 1 হইতেছে। আর অধিবৃত্তের ক্ষেত্রে ভাইয়া, অধিবৃত্তের ক্ষেত্রে আমাদের কি ঘটনা ঘটতেছে? অধিবৃত্তের ক্ষেত্রে আমাদের যে ঘটনা ঘটতেছে সেটা হইতেছে যে এসপি টা আমাদের পিএম থেকে অনেক বড় হইতেছে, যার ফলে এসপি ডিভাইডেড বাই পিএম ইজ গ্রেটার দ্যান কি হইতেছে ভাইয়া? আমাদের 1 থেকে বড় হইতেছে। আচ্ছা, তাহলে ভাইয়া, তাহলে এখন যেটা আমাদের কথা সেটা হচ্ছে আমরা এই জিনিসগুলো একটু মিশাই দিতেছি ভাইয়া, মিশাই দিতেছি। আচ্ছা, তো আমাদের এখন যেটা কথা যে আমরা যদি এখানে উপবৃত্তের এসেন্ট্রিসিটিটা লিখে রাখি ভাইয়া ই লেস দ্যান 1, আচ্ছা একের থেকে ছোট, পরাবৃত্তের ক্ষেত্রে ভাইয়া ইকুয়ালস টু 1, আর অধিবৃত্তের ক্ষেত্রে ভাইয়া আমাদের ইজ গ্রেটার দ্যান 1। আচ্ছা, আমরা যদি একটু উপবৃত্ত থেকে পরাবৃত্তের দিকে যদি একটু লক্ষ্য দিই ভাইয়া, তাহলে লক্ষ্য দিলে আমরা কি বুঝতেছি যে আমাদের এসেন্ট্রিসিটির ভ্যালুটা ধীরে 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 বাড়তেছে। আর পাশাপাশি উপবৃত্ত থেকে পরাবৃত্ত অধিবৃত্তের দিকে নজর দিলে ভাইয়া এখানে আমাদের সঞ্চার পথের বক্রতাটা যতটা আছে পরাবৃত্তের বক্রতা তার থেকে একটু কমে গেছে। পরাবৃত্ত থেকে অধিবৃত্তে আমাদের বক্রতা কি হয়েছে ভাইয়া? আরো কমে গেছে। তার মানে এসেন্ট্রিসিটি ভ্যালু বাড়া মানে বক্রতা কমে যাওয়া, বক্রতা কমে যাওয়া। আমরা একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাইছি ভাইয়া, আমরা গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন পাইছি, সেটা হচ্ছে ই এর মান বাড়া মানে বক্রতা কমে যাওয়া, বক্রতা কমে যাওয়া। কার বক্রতা ভাইয়া? কার বক্রতা? সঞ্চার পথের বক্রতা। তাহলে ইর ভ্যালু এখান থেকে পরাবৃত্তে কি হচ্ছে ভাইয়া? বাড়তেছে। পরাবৃত্ত থেকে অধিবৃত্ত আরেকটু বাড়তেছে। আর অপরদিকে আমরা চিত্র ফিগারটার দিকে যদি লক্ষ্য দিই ভাইয়া, উপবৃত্ত থেকে পরাবৃত্তের বক্রতা কি হয়েছে ভাইয়া? কমে গেছে। পরাবৃত্ত থেকে অধিবৃত্তের বক্রতা আরো কমে গেছে ভাইয়া। তার মানে আমরা এখান থেকে এই কথাটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা, সেটা হচ্ছে উৎকেন্দ্রিকতা এর মান বাড়া, মান বাড়া মানে সঞ্চার পথের বক্রতা কমে যাওয়া, সঞ্চার পথের বক্রতা কমে যাওয়া। এখন একটা কথা ভাইয়া, এইরকম করতে করতে, এইরকম করতে করতে আমরা যদি ভাইয়া এরকমটা চিন্তা করি, সেটা হচ্ছে যে এই অধিবৃত্তের বক্রতাটা যদি একটা সময় ভাইয়া আরো কমে যায়, তাহলে অধিবৃত্তটা একটা সময় কি হয়ে যাবে ভাইয়া? তুমি নরমালি একটা জিনিস চিন্তা করো, এরকম একটা জিনিস, আরো বক্রতা কমে গেল, কমতে কমতে একটা সময় সেই জিনিসটা কি হয়ে যাবে ভাইয়া? সরল রেখা হয়ে যাবে। তাহলে অধিবৃত্তের যে বক্রতা, সেই বক্রতাটা যদি ভাইয়া আমাদের আরো কমে যায়, তাহলে সেটা আর অধিবৃত্ত না থেকে সেই অধিবৃত্তটা কি হয়ে যাবে ভাইয়া? সরল রেখা হয়ে যাবে। আর তখন সেই সরল রেখাটা আমাদের পতিত হবে কার উপরে ভাইয়া? সরল রেখাটা পতিত হয়ে যাবে আমাদের কার উপরে ভাইয়া? একেবারে আমাদের নিয়ামক রেখা বা দ্বিকাক্ষ রেখার উপরে, অর্থাৎ ওই নির্দিষ্ট সরল রেখার উপরে। এখন একটা কথা ভাইয়া, তাহলে আমরা এটার ক্ষেত্রে আমি যদি এখন নরমালি চিন্তা করি ভাইয়া, আমরা এই সরলরেখার ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, সাপোজ একটা কথা, আমাদের মনে করো এই সরলরেখার এস থেকে সরলরেখার উপস্থিত একটা বিন্দু মনে করো এম, তাহলে আমরা আমরা যদি সরলরেখার উপস্থিত একটা বিন্দু যদি ভাই আমরা পি চিন্তা করি, এটা মনে করো পি, তাহলে এইটা হচ্ছে আমাদের, সরি এটা কি ভাইয়া? এইটা হচ্ছে আমাদের এসপি দূরত্ব। আর এখানে যদি এই সরলরেখার উপরে যদি আমি আরেকটা বিন্দু ভাইয়া, এখানে আরেকটা বিন্দু এম চিন্তা করতেছি, তাহলে পি থেকে এম বিন্দুর লম্ব দূরত্বটা কত ভাইয়া? 0।
তার মানে ভাইয়া অধিবৃত্তটার বক্রতা আরো কমে গিয়ে অধিবৃত্ত যখন সরলরেখায় পরিণত হবে তখন সেই সরলরেখাটা আমাদের কি হবে ভাইয়া নিয়ামক রেখার উপরে থাকবে। আর সেক্ষেত্রে আমাদের এসপি দূরত্বটা অনেক বড় একটা মান হয়ে যাবে। এসপি দূরত্বটা আমাদের কি হবে ভাইয়া, এসপি দূরত্বের একটা মান থাকবে, এটার একটা ভ্যালু থাকবে, যেটাই হোক একটা এসপি দূরত্বের ভ্যালু থাকবে। আর অপর দিকে পিএম দূরত্ব, কারণ পি বিন্দু আর এম বিন্দু তো সিমিলার বিন্দু ভাইয়া, তাহলে পিএম দূরত্ব এটার মান কিন্তু শূন্য হয়ে যাবে ভাইয়া। তাহলে আমরা কি জানি ভাইয়া, এটা মনে করো যে কোনো একটা বাস্তব মান, এটা এসপির মানটা হচ্ছে যেটাই হোক আমাদের একটা বাস্তব মান। আচ্ছা, একটা বাস্তব মানকে যদি আমাদের 0 দ্বারা ভাগ দিয়ে দেওয়া হয় ভাইয়া, একটা বাস্তব মানকে 0 দ্বারা ভাগ দিলে আমাদের রেজাল্ট আমরা কি পেয়ে যাব ভাইয়া, রেজাল্ট পেয়ে যাব ইনফিনিটি। রেজাল্ট পেয়ে যাব কি ভাইয়া, ইনফিনিটি পেয়ে যাব। এই হচ্ছে আমাদের বক্তব্য ভাইয়া, রেজাল্ট কি পেয়ে যাব, ইনফিনিটি পেয়ে যাব। তো এখন আমাদের যেটা কথা ভাইয়া, তাহলে আমরা অধিবৃত্ত থেকে যখন বক্রতা আরো কমে যাবে ভাইয়া, তখন একটা সময় আমরা কি পাবো ভাইয়া, সরল রেখা পাবো। তাহলে সরল রেখার ক্ষেত্রে আমাদের এসেন্ট্রিসিটির ভ্যালুটা কেমন হবে ভাইয়া, সরল রেখার ক্ষেত্রে আমাদের এসেন্ট্রিসিটির ভ্যালু হবে ভাইয়া ইনফিনিটি। সরল রেখার ক্ষেত্রে আমাদের এসেন্ট্রিসিটির ভ্যালুটা কেমন হবে ভাইয়া, ইনফিনিটি হবে। আচ্ছা, এই কথাটা একটু মনে রাখবা। তাহলে এসেন্ট্রিসিটির ভ্যালুটা যদি কেমন হয় ভাইয়া, এসেন্ট্রিসিটির ভ্যালুটা যদি আমাদের ইনফিনিটি হয়, তাহলে আমরা সেটাকে বলতে পারবো ভাইয়া সরল রেখা। আচ্ছা, একটু আমরা এমসিকিউ এর জন্য এই ব্যাপারগুলো মনে রাখবো ভাইয়া। তাহলে সরল রেখার এসেন্ট্রিসিটি কি হয় ভাইয়া, ইনফিনিটি। আচ্ছা, আমরা এবার আরেকটু কথা বলতেছি ভাইয়া, বৃত্তের ক্ষেত্রে আমাদের যে ঘটনাটা ঘটবে ভাইয়া, আমরা একটা কথা মনে রাখবো যে উপবৃত্ত, পরাবৃত্ত এবং অধিবৃত্তের ক্ষেত্রে আমাদের উপকেন্দ্র কথাটা থাকবে। বাট যখন বৃত্ত হবে ভাইয়া, তখন আমরা এই উপকেন্দ্রকে কি বলবো ভাইয়া, আমরা এই উপকেন্দ্রকে আমরা কেন্দ্র চিন্তা করব। তাহলে বৃত্তের ক্ষেত্রে আমরা উপকেন্দ্রটাকে, আমরা উপকেন্দ্র যেটা, সেটাকে আমরা বলবো ভাইয়া, উপকেন্দ্রটাকে আমরা কেন্দ্র বলবো। আচ্ছা, তো এখন একটা জিনিস চিন্তা করো ভাইয়া, এই উপবৃত্ত যদি বৃত্ত হইতে হয় ভাইয়া, তাহলে কি করতে হবে ভাইয়া, এই দুই পাশে একটু চাপ প্রয়োগ করতে হবে। চাপ প্রয়োগ করলে হয়তো বা এটা কি হয়ে যাবে ভাইয়া, এটা হয়তো এইরকম একটা বৃত্তে পরিণত হয়ে যাবে। তখন একটা কথা তোমরা ধরে নিবা ভাইয়া। আচ্ছা, তখন যে কথাটা চিন্তা করবো ভাইয়া, এই যে আমাদের নির্দিষ্ট সরলরেখা, যেটাকে আমরা একটা নাম বলতেছি নিয়ামক রেখা বা দ্বিকাক্ষ রেখা, বৃত্তের ক্ষেত্রে এই নিয়ামক রেখাটা কি হবে ভাইয়া, বৃত্তের ক্ষেত্রে এই নিয়ামক রেখাটা অসীমে অবস্থান করবে। বৃত্তের ক্ষেত্রে নিয়ামক রেখা অসীমে অবস্থান করবে। বৃত্তের ক্ষেত্রে নিয়ামক রেখা অসীমে অবস্থান করবে। আচ্ছা, তো এখন আমাদের যেটা কথা ভাইয়া, তাহলে বৃত্তের ক্ষেত্রে আমরা ধরে নিলাম এই বৃত্ত যে সঞ্চারপথ ভাইয়া, এই সঞ্চারপথের উপরিস্থ একটা বিন্দু পি, তাহলে এইটা হচ্ছে আমাদের এসপি দূরত্ব। অপরদিকে ভাইয়া পি থেকে আমরা মনে করো এলএন এর উপর একটা লম্ব দূরত্ব নিতেছি, যেটাকে আমি পিএম বলতেছি। আমরা বৃত্তের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে বৃত্তের ক্ষেত্রে ভাইয়া, যেহেতু নিয়ামক রেখাটা বা নির্দিষ্ট সরলরেখাটা অসীমে অবস্থান করে, অতএব বৃত্তের উপরিস্থ একটা বিন্দু থেকে ওই নিয়ামক রেখার দূরত্বটা কেমন হবে ভাইয়া, ওই নিয়ামক রেখার দূরত্ব অর্থাৎ পিএম দূরত্বটাও কিন্তু একটা অসীম দূরত্ব হবে। পিএম দূরত্বটা কেমন হবে ভাইয়া, অসীম হবে। বৃত্তের ক্ষেত্রে
পিএম দূরত্বটা কিন্তু আমাদের অসীম হবে, কারণ যেহেতু আমাদের নির্দিষ্ট সরলরেখাটা অসীম অবস্থান করতেছে, সো পি থেকে এই অসীম জিনিসের লম্ব দূরত্বটা কি হবে ভাইয়া? অবশ্যই অসীম হবে। আচ্ছা, অপরদিকে ভাইয়া এসপি দূরত্বটা আমরা কেমনে বিবেচনা করব? এসপি দূরত্বটা আমরা কেমনে বিবেচনা করব ভাইয়া? আমাদের বৃত্তের ক্ষেত্রে এসপি দূরত্ব। আচ্ছা, এখন আমাদের একটা কথা তোমরা ভালো করে বিবেচনা করো ভাইয়া। এসপি ইকুয়ালস টু কোনো একটা ভ্যালু তো আমরা পাবো, কোনো একটা বাস্তব মান তো পাবো। এসপি দূরত্বটা আমরা কোনো একটা, তো ক্ষুদ্র হোক আর বড় হোক, আমরা একটা তো বাস্তব মান পাবো। তাহলে একটা বাস্তব মান, একটা বাস্তব মান। তাহলে বৃত্তের ক্ষেত্রে আমরা এসেন্ট্রিসিটিটা আমাদের কেমন হবে ভাইয়া? এসেন্ট্রিসিটিটা আমাদের হয়ে যাবে ভাইয়া যে ই ইকুয়ালস টু, আমরা কি করব তাহলে ভাইয়া? এসপি ডিভাইডেড বাই পিএম। তাহলে এসপি যে কোনো বাস্তব মান, এনি রিয়েল নাম্বার, আচ্ছা সেই এনি রিয়েল নাম্বার যে কোনো একটা বাস্তব সংখ্যাকে যদি আমরা কি করি ভাইয়া? ইনফিনিটি দ্বারা যদি ভাগ করি, ভাগফলটা কি হবে ভাইয়া? জিরো। ভাগফলটা হয়ে যাবে জিরো। তাহলে আমরা বলতে পারি ভাইয়া বৃত্তের ক্ষেত্রে আমাদের এসেন্ট্রিসিটির ভ্যালুটা হয়ে যাবে ভাইয়া জিরো। আর তখন সেটাকে আমরা বলতে পারবো বৃত্ত। তখন আমরা সেটাকে বলবো বৃত্ত। আচ্ছা, তো তাহলে বৃত্তের ক্ষেত্রে আমাদের কয়েকটা কথা মনে রাখতে হবে। সেটা হচ্ছে ভাইয়া যে বৃত্তের ক্ষেত্রে উপকেন্দ্রটাকে আমরা কেন্দ্র চিন্তা করব, আর বৃত্তের ক্ষেত্রে আমাদের নিয়ামক রেখা অসীমে অবস্থান করবে। নিয়ামক রেখা মিন্স আমরা যেটা একটা নির্দিষ্ট সরলরেখা বলতেছিলাম। আর যেহেতু নিয়ামক রেখা অসীমে অবস্থান করবে, সো বৃত্তের উপরস্থ বিন্দু পি থেকে সেই নিয়ামক রেখার দূরত্ব পিএমটা অবশ্যই কি হবে ভাইয়া? অসীম দূরত্ব হবে। আচ্ছা, আর এসপিটা আমাদের কি হবে ভাইয়া? এসপিটা একটা যেটাই হোক আমাদের একটা বাস্তব মান আসবে। তাহলে বৃত্তের এসেন্ট্রিসিটি হচ্ছে কোন একটা বাস্তব মান ডিভাইডেড বাই অসীম মান, দ্যাট ইকুয়ালস টু জিরো। আচ্ছা, যেটা আমরা নিশ্চয়ই আমাদের অন্তরীকরণের যে আমাদের সীমা চ্যাপ্টার, ফাংশনের সীমা চ্যাপ্টার আছে, সেখানে নিশ্চয়ই শিখছি ভাইয়া। তো আমরা এই কয়েকটা বেসিক কথা মনে রাখবো। তো এখন যেটা কথা ভাইয়া, আমরা এখানে সবকিছু একটু মিশাই দিতেছি। আমরা এখন আসল যে কথাটা যাব ভাইয়া, সেটা হচ্ছে তাহলে এইটা হচ্ছে আমাদের বৃত্ত। আচ্ছা, যেটার এসেন্ট্রিসিটিটা হচ্ছে আমাদের জিরো। আর আমি বারবার চিত্রের দিকে আমি লক্ষ্য করাইতে বলতেছি ভাইয়া, বৃত্তের ক্ষেত্রে তাহলে সঞ্চারপথের বক্রতা যেমন ছিল, উপবৃত্তের ক্ষেত্রে বক্রতা কি হয়েছে ভাইয়া? একটু হলেও বক্রতা কমে গেছে। উপবৃত্তের থেকে পরাবৃত্তের দিকে যদি আমরা নজর দেই ভাইয়া, বক্রতা আরো কমে গেছে। পরাবৃত্ত থেকে অধিবৃত্তের ক্ষেত্রে বক্রতা আরো কমে গেছে। আর অধিবৃত্তের বক্রতা কমতে কমতে সেটা একটা সময় কি হবে ভাইয়া? সরলরেখা। যখন আমরা বলতেছিলাম সেই সরলরেখাটা আমাদের ওই নিয়ামক রেখা বা নির্দিষ্ট সরলরেখার উপরে পতিত হয়ে যাবে। তো এখন আমার যেটা কথা ভাইয়া, আমরা এখন যদি একটা কথা বলি, এই কথাটা কি আমার কাজে লাগতেছে কি না ভাইয়া? ইর মান বাড়া মানে বক্রতা কমে যাওয়া। এই যে ভাইয়া বৃত্তের বক্রতা কিন্তু সুষম অবস্থায় ছিল। বৃত্তের বক্রতা কিন্তু কি অবস্থায় ছিল ভাইয়া? চারদিক থেকে বক্রতা কিন্তু একই রকম সুষম অবস্থায় ছিল। দেখো ইয়ের মান জিরো থেকে যখন একটু বাড়তেছে কিন্তু একের থেকে ছোট হইতেছে, অর্থাৎ উপবৃত্ত পাইতেছি, তার মানে কি বক্রতা কমে যাইতেছে। ইয়ের মান এখান থেকে আরেকটু বাড়লে পরাবৃত্তের বক্রতা আরো কমে যাচ্ছে, পরাবৃত্ত থেকে অধিবৃত্তের বক্রতা আরো কমে যাচ্ছে, অধিবৃত্ত থেকে সরলরেখাতে আমাদের বক্রতার মান একেবারেই কমে চলে সেটা একটা সরলরেখাতে পরিণত হয়ে যাচ্ছে। এখন যদি আমাকে বলা হয় ইর তাৎপর্য কি, অর্থাৎ বিকেন্দ্রিকতা বা উৎকেন্দ্রিকতার তাৎপর্য, ই এর তাৎপর্য, আমরা এক কথায় বলবো এর তাৎপর্য ইর মান বাড়া কমার উপর আমরা ভিত্তি করে বলতে পারি সেই কণিকটা বৃত্ত থেকে কতটা বিকৃত। আমরা তাহলে এটাই হচ্ছে আমাদের ই এর তাৎপর্য। ই এর
মান থেকে আমরা বুঝতে পারবো সেটা বৃত্ত থেকে কতটা বিকৃত, কতটা বিকৃত, এটাই হচ্ছে ভাই আমার এর তাৎপর্য। তাহলে কোন একটা জায়গাতে যদি আমরা ভাই এর মান 0 পাই, তাহলে আমরা কি বুঝবো সেটা অ্যাকচুয়ালি বৃত্ত। এর মান যখন আমি পাবো ভাইয়া E=0.5 পাবো, মানে কি এর মানটা আমাদের 1 এর থেকে ছোট, তাহলে সেটা তখন আমাদের কি হচ্ছে ভাইয়া, সেটা কিন্তু উপবৃত্ত হচ্ছে। উপবৃত্তটা কেমন ভাইয়া, বৃত্ত থেকে একটু বিকৃত। উপবৃত্তটা কিন্তু আমাদের ভাইয়া বৃত্ত থেকে একটু বিকৃত। এরপরে ভাইয়া যখন আমরা 1 পাইতেছি, তখন ওটাকে আমরা কি বলতেছি ভাইয়া, পরাবৃত্ত। পরাবৃত্তটা কিন্তু আমাদের বৃত্ত থেকে ভাইয়া অনেকখানি বিকৃত। আচ্ছা, যখন আমরা এর মান কি পাইতেছি ভাইয়া, এর মানটা মনে করো আমরা 1.5 এর মতো পাইতেছি, তখন মানে কি ভাইয়া, সেটা কিন্তু এর মানটা 1 এর থেকে বড়, তার মানে সেটা অধিবৃত্ত। অধিবৃত্ত মানে কি ভাইয়া, সেটা বৃত্ত থেকে বৃত্ত থেকে অনেক বিকৃত। আর যখন ভাইয়া এর মান ইনফিনিটি ভ্যালু পাবো ভাইয়া, তখন আমরা সেটা বুঝবো ভাইয়া বৃত্ত থেকে চিরজীবনের মতো সেটা বিকৃত। বৃত্ত থেকে সেটা চিরজীবনের মতো বিকৃত। এই হচ্ছে আমাদের এর তাৎপর্য। তাহলে এক কথায় আমাদের উৎকেন্দ্রিকতা, বিকেন্দ্রিকতা বা এসেন্ট্রিসিটির মান দ্বারা আমরা কি বুঝবো, এসেন্ট্রিসিটির মান দ্বারা আমরা বুঝবো সেটা বৃত্ত থেকে কতটা বিকৃত, অর্থাৎ সেটার সেই সঞ্চারপথের বক্রতা কতটা হ্রাস পাইতেছে, কতটা হ্রাস পাইতেছে। আর একটা লাইন আমি কিন্তু এখানে লাল কালার যেটা লিখে রাখছি, যে ই এর মান বাড়া মানে বক্রতা ধীরে ধীরে কমে যাওয়া, বক্রতা কমে যাওয়া। আচ্ছা, এই হচ্ছে আমাদের এসেন্ট্রিসিটি এবং কণিক নিয়ে আমাদের কথাবার্তা। ভাইয়া, আমরা ক্লাস 9-10 এ সাধারণ গণিতের বইয়ে আমরা সমবৃত্ত ভূমি কোণক নিয়ে আলোচনা করেছিলাম। তো সমবৃত্ত ভূমি কোণকটা কি নিশ্চয়ই তোমাদের মনে আছে ভাইয়া, এইটা একটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের এই যে সমকোণ সংলগ্ন যে দুটো বাহু আছে ভাইয়া, আমাদের সমকোণ সংলগ্ন এইটা একটা বাহু, এইটা একটা বাহু। তো আমরা এই দুইটা বাহুর যে কোনো একটা বাহুকে স্থির রেখে, অথবা যে কোনো একটা বাহুকে স্থির রেখে সেই বাহুটাকে কেন্দ্র করে আমরা যদি এই হেলানো বাহু, যেটা আমাদের অতিভুজ বা হেলানো বাহু, এটাকে যদি ভাইয়া আমরা এক পাক ঘুরাই, তাহলে আমরা এইরকম একটা ফিগার পাবো ভাইয়া। এইরকম একটা ফিগার পাবো, যে ফিগারটা আমাদের কোন আইসক্রিমের মতো অথবা বার্থডে ক্যাফের মতো ভাইয়া। আচ্ছা, তো এখানে ভাইয়া, এখানে তাহলে আমাদের একটু মনে করার চেষ্টা, আমি তোমাদের বোঝানোর জন্য বলতেছি ভাইয়া। তাহলে এখানে কিন্তু ভাইয়া এইটা কি, এইটা কিন্তু ভাইয়া আমাদের যাকে স্থির করে আমরা এই হেলানো তলটাকে ঘুরাইছি ভাইয়া। তাহলে এটা কিন্তু আমাদের সমকোণ সংলগ্ন স্থির বাহু, যেটাকে আমরা কেন্দ্র করে হেলানো তলটাকে ঘুরাইছি। আচ্ছা, এইটাকে এখন যেটা কথা ভাই, আমরা যে ফিগারটা পাইছি এটাকে আমরা বলবো ভাইয়া সমবৃত্ত ভূমি কোণক। তাহলে এইটাই হচ্ছে ভাইয়া আমাদের সমবৃত্ত ভূমি কোণক, এইটাই আমাদের সমবৃত্ত ভূমি কোণক। আচ্ছা, সমবৃত্ত ভূমি কোণকের এইটা বলতে আমরা বোঝাতে চাইতেছি, আমরা সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন যে বাহুটাকে স্থির রেখে আমরা হেলানো তলটাকে ঘুরাইছিলাম, সেটাকে আমরা কি বলবো ভাইয়া, সমবৃত্ত ভূমি কোণকের অক্ষ, সমবৃত্ত ভূমি কোণকের অক্ষ। আর এই যে হেলানো তল যেটা ভাইয়া, আমাদের হেলানো তল যেটা, এই হেলানো তলটা যেটা আমাদের এইটা বা এইটা, আচ্ছা, এই হেলানো তলটাকে আমরা বলবো ভাইয়া কারিকা রেখা। এটাকে আমরা বলবো ভাইয়া কি, কারিকা রেখা, বা এটাকে আমাদের জেনারেটিং লাইন বলা হয়, কারিকা রেখা। আচ্ছা, তো এখন আমাদের যেটা কথা ভাইয়া, এই যে আমরা কোণক পাইলাম ভাইয়া, এই কোণককে আমরা যদি একটা সমতল
দ্বারা একটা সমতল তল দ্বারা যদি ভাইয়া সেট করাই, একটা সমতল তল দ্বারা যদি সেট করাই ভাইয়া, আমরা একটা সমতল তল মিন্স আমরা এইটা মনে করো একটা সমতল তল, এই তল দ্বারা আমরা কি করব ভাইয়া, এই কোণটাকে বিভিন্ন ভাবে সেট করব, বিভিন্ন ভাবে সেট করব। একটা সমতল তল দ্বারা আমরা কি করব ভাইয়া, আমরা এই কোণটাকে সেট করব। সেট করলে আমরা কেমন কি পাবো ভাইয়া? আচ্ছা, আমি প্রথমে যে কথাটা বলতেছি ভাইয়া, আমরা সমতলটাকে যদি কিভাবে সেট করাবো ভাইয়া, আমি এখানে একটু আবার নতুন করে চিত্রটা আগে দেখাই দিতেছি যে এই কোণকের সমবৃত্তভূমি কোণকের, তাহলে এইটা কি ভাইয়া, এটা হচ্ছে আমাদের অক্ষ। এই অক্ষের সাথে 90 ডিগ্রি কোণ করে, 90 ডিগ্রি কোণ করে যদি আমরা একটা তল দিয়ে সেট করাই ভাইয়া, এই যে এটা তল, এই তলটা কি করবে ভাইয়া, এই অক্ষের সাথে 90 ডিগ্রি কোণে, তাহলে 90 ডিগ্রি কোণে যদি আমরা সেট করাই বা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা একটা চাকুটাকে মনে করো আমরা একটা সমতল চিন্তা করতেছি, তো সেই চাকুটা দ্বারা যদি আমরা ভাইয়া, চাকুটা আমরা কিভাবে চালাবো এই অক্ষরেখার সাথে 90 ডিগ্রি কোণে, অক্ষরেখার সাথে এই চাকুটা 90 ডিগ্রি কোণে চালাবো। তাহলে 90 ডিগ্রি কোণে চালাইলে ভাইয়া আমাদের মনে করে এই মাথাটা কেটে পড়ে যাবে। পড়ে গেলে আমরা উপর থেকে তাকাইলে কেমন দেখতে পাবো আমরা একটু দেখি। উপর থেকে তাকাইলে ভাইয়া আমরা কিন্তু এখানে একটা বৃত্ত দেখতে পাবো। কি দেখতে পাবো ভাইয়া? একটা বৃত্তের মতো শেপ দেখতে পাবো, যেটা তোমরা প্র্যাকটিক্যালি একটু করে দেখতে পারো। তাহলে ভাইয়া আমরা কেমনে আমরা একটা সমতল তল দ্বারা সেট করাবো ভাইয়া, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, 90 ডিগ্রি কোণে। তাহলে 90 ডিগ্রি কোণে, কার সাথে 90 ডিগ্রি কোণে ভাইয়া? অক্ষরেখার সাথে। আমরা যদি একটা সমতলকে 90 ডিগ্রি কোণে আমরা কোণকের সাথে সেট করাই ভাইয়া, তাহলে আমাদের কি উৎপন্ন হবে? আমাদের বৃত্ত উৎপন্ন হবে। তাহলে আমরা বৃত্ত পাবো। আচ্ছা, এবার ভাইয়া একটা সমবৃত্তভূমি কোণকের, এটা আমাদের অক্ষ আর এটা কিন্তু আমাদের কারিকা রেখা। আচ্ছা, আমরা এবার একটা সমতলকে কিভাবে চালাবো ভাইয়া? একটা সমতলকে আমরা কারিকা রেখার সমান্তরালে চালাবো ভাইয়া, কারিকা রেখার সমান্তরালে কাট করব। তাহলে কারিকা রেখার যদি, এটা আমাদের কারিকা রেখা, এটার সমান্তরালে যদি আমরা ভাইয়া, এটার সমান্তরালে যদি আমরা কাট করাই, তাহলে আমরা কি পাবো ভাইয়া? এটার সমান্তরালে যদি আমরা কাট করাই, তাহলে আমরা কেমন দেখতে পাবো ভাইয়া? সমান্তরালে কাট করাইলে আমাদের যে জিনিসটা আমরা খুঁজে পাবো ভাইয়া, সেটা হইতেছে আমরা এইরকম একটা ফিগার পাবো, যেটাকে আমি কি বলতে পারবো ভাইয়া? যেটাকে আমরা বলতে পারবো যেটাকে আমরা বলতে পারবো পরাবৃত্ত, পরাবৃত্ত। আচ্ছা, তাহলে পরাবৃত্ত আমরা সমবৃত্তভূমি কোণক থেকে আমরা পরাবৃত্ত কেমনে পাইতে পারি ভাইয়া? কোন একটা কারিকা রেখার সঙ্গে সমান্তরালে যদি আমরা একটা সমতল তল দ্বারা যদি সেট করাই, এই যে এটাকে আমরা একটা সমতল তল মনে করতেছি, এই সমতল তল দ্বারা আমরা কিভাবে কোণককে আমরা সেট করাচ্ছি ভাইয়া? কারিকা রেখার সমান্তরালে যদি আমরা সেট করাই, তাহলে আমরা উপর থেকে তাকাইলে আমরা এখানে একটা পরাবৃত্ত শেপ দেখতে পাবো। আচ্ছা, তাহলে আমরা এখানে বলতেছি ভাইয়া কারিকা রেখার সমান্তরালে, আমরা টান দিয়ে দিলাম, বুঝে নিবা যে কারিকা রেখার সমান্তরালে কাকে চালাইতেছি ভাইয়া? একটা সমতল তলকে। আচ্ছা, আরেকটা ফিগার ভাইয়া, সেটা হচ্ছে যে আমরা এই সমবৃত্তভূমি কোণক আর এটা হচ্ছে তার অক্ষরেখা। এইবার আমরা একটা সমতল তল দ্বারা এই সমবৃত্তভূমি কোণককে সেট করাবো। আমরা সেট করাবো মিন্স তোমরা একটু মনে মনে বুঝবা, আমরা কেটে ফেলবো। আর সমতল তল দ্বারা সেই সমতল তলকে তোমরা মনে মনে
চাকু ছুরির কথা চিন্তা করো। আচ্ছা, তো সেই ছুরি দ্বারা যদি আমরা কেটে ফেলবো, কিভাবে কেটে ফেলবো ভাইয়া? কেটে ফেলার সময়ে আমরা একটা জিনিস খেয়াল রাখবো, ছুরিটা যেন এই অক্ষরেখার লম্ব না হয় অথবা ক্যারিকা রেখার সমান্তরাল না হয়। অক্ষরেখার উপরে লম্ব যেন না হয়, ক্যারিকা রেখার যেন সমান্তরাল না হয়। অর্থাৎ ছুরিটাকে যদি আমরা এইভাবে চালাই ভাইয়া, তাহলে দেখো এটা যদি আমাদের একটা ছুরি মিন্স আমরা কি বোঝাতে চাইতেছি ভাইয়া? একটা সমতল তল। এই সমতল তল দ্বারা এই সমবৃত্তভূমি কোণকে আমরা এমন ভাবে সেট করতেছি যেন সমতল তলটা কেমন হবে না ভাইয়া? এই যে এইটা আমাদের অক্ষরেখা, কোণকের অক্ষরেখার উপর লম্ব হবে না। দেখো ভাই একটু ক্রস করে আসছে, এটা কিন্তু 90 ডিগ্রি না। তার মানে আমাদের অক্ষরেখার উপর লম্ব না। আরেকটা যেটা ব্যাপার ভাইয়া, এই ক্যারিকা রেখা অথবা এই ক্যারিকা রেখার সমান্তরাল হওয়া যাবে না। না ভাইয়া, সমান্তরাল হইতেছে না, কারণ সমান্তরাল হইতেছে না বিধায় এই জিনিসটা কিন্তু আমাদের এই ক্যারিকা রেখার সাথে অ্যাঙ্গেল তৈরি করতেছে, এই ক্যারিকা রেখার সাথে অ্যাঙ্গেল তৈরি করতেছে, কারণ দুটো সমান্তরাল জিনিস কখন অ্যাঙ্গেল তৈরি করে না। তার মানে এই যে সমতল তল দ্বারা সেট করাচ্ছি, এই তলটা আমাদের অক্ষের উপরে লম্ব না, ক্যারিকা রেখার সমান্তরাল না। সেইভাবে যদি আমরা সেট করাই ভাইয়া, তাহলে আমরা এই কোণকের মধ্যে, আমরা এই কোণকের উপর থেকে তাকাইলে ভাইয়া আমরা এইরকম টাইপের একটা শেপ দেখতে পাবো, যেটাকে আমরা বলতে পারি ভাইয়া উপবৃত্ত। তাহলে আমি এতগুলো কথা বলতে পারতেছি না, তোমরা একটু ভিডিওটা শোনার পরে এই জায়গাতে একটু পুশ করে লিখে নিবা। কি লিখে নিবা ভাইয়া? লিখে নিবা যে এইটা মানে কি ভাইয়া? এটা হচ্ছে একটা সমতল তল। সেই সমতল তল দ্বারা আমরা সেট করাইতেছি। কিভাবে সেট করাইতেছি? সেই সমতল তল অক্ষরেখার উপর লম্ব হবে না, ক্যারিকা রেখার সমান্তরাল হবে না। এই প্রসেসে যদি আমরা ভাইয়া একটা সমতল তল দ্বারা যদি আমরা একটা সমবৃত্ত ভূমি কোণকে সেট করাই, তাহলে আমরা উপবৃত্ত উৎপন্ন হবে। আর সমতল তল দ্বারা আমরা এমন ভাবে যদি আমরা সমবৃত্ত ভূমি কোণকে সেট করাই, যাতে করে আমাদের সমতল তলটা কার সমান্তরাল হবে ভাইয়া? ক্যারিকা রেখার সমান্তরাল হলে আমাদের পরাবৃত্ত উৎপন্ন হবে। আর সমতল তলটা যদি আমাদের কি হয় ভাইয়া? সমতল তলটা যদি আমাদের কি হয় ভাইয়া? আমাদের অক্ষরেখা, এই যে অক্ষরেখা, এই অক্ষরেখার সাথে যদি আমাদের 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে ভাইয়া, অর্থাৎ অক্ষরেখার উপরে যদি লম্বভাবে সেট করানো হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের বৃত্ত উৎপন্ন হবে। আচ্ছা, এই হচ্ছে কি আমাদের কথা। আচ্ছা, আরেকটা যেটা আমাদের কথা ভাইয়া, আরেকটা কথা তোমরা একটু এইভাবে মনে করো ভাইয়া, সেটা হচ্ছে আমরা মনে করো, ধরে নাও এটা একটা সমবৃত্তভূমি কোণক, এইটা তার শীর্ষবিন্দু। এই শীর্ষবিন্দু দিয়ে আমি অক্ষ বরাবর যদি ভাইয়া কেটে ফেলি, অক্ষ বরাবর যদি কি করি ভাইয়া? সমতল তল দ্বারা মনে করো আমি সেট করাই বা কেটে ফেললে আমরা কিন্তু মনে করো একটা কাগজ দিয়ে যদি তোমরা এরকম করো, আমরা কিন্তু কেটে ফেলার পরে তোমরা হয়তো কাগজটাকে মোড়ানো দেখবা, কাগজটা হয়তো মোড়ানো এইরকম একটা শেপ পাবা, কাগজের মোড়ানো এইরকম একটা শেপ পাবা, এরকম একটা শেপ পাবা। এই শেপটাকে যদি তুমি, এটা কিন্তু ফোল্ডিং অবস্থায় আছে, এটাকে যদি ফোল্ডিং খুলে ফেলো ভাইয়া, ফোল্ডিং খুলে ফেললে কিন্তু কাগজটা কিন্তু এইরকম টাইপের হয়ে যাবে। কাগজটা কিন্তু ভাইয়া তখন আমাদের এইরকম টাইপের হয়ে যাবে। তো কাগজের যে তোমার যে দুটা প্রান্ত আছে ভাইয়া, এই দুই প্রান্ত বরাবর তুমি কি চিন্তা করতে পারো ভাইয়া? এটা একটা সরলরেখা, এইটা একটা সরলরেখা। যে দুটো সরলরেখা কি করতেছে? একটা বিন্দুতে ছেদ করতেছে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি ভাইয়া, আমরা যদি কোন একটা সমবৃত্তভূমি কোণকের শীর্ষবিন্দু বরাবর লম্ব হবে, কোন একটা সমবৃত্তভূমি কোণকের শীর্ষবিন্দু থেকে যদি আমরা অক্ষ বরাবর কেটে ফেলি, অক্ষ বরাবর ছেদ করাই বা কেটে ফেলি, কত ডিগ্রি অ্যাঙ্গেলে ভাইয়া? 0 ডিগ্রি অ্যাঙ্গেলে। কারণ একটা রেখার উপর রেখা গেলে কিন্তু আমাদের কি হয় ভাইয়া? 0 ডিগ্রি অ্যাঙ্গেল হয়। তাহলে একটা ছুরি বা একটা কেচি বা একটা সমতল তলকে আমরা কি করব? শীর্ষবিন্দু থেকে অক্ষরেখা বরাবর যদি আমরা অগ্রসর হই ভাইয়া, তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা এই যে এই শেপটা পাবো। এই শেপটাকে আমরা কি বলবো ভাইয়া? পরস্পর ছেদী এক জোড়া সরলরেখা।
পরস্পর ছেদি একজোড়া সরল রেখা। আচ্ছা, আমরা এমসিকিউ এর জন্য এই প্রত্যেকটা, এই যে আমরা 5 ভাবে আমরা কিন্তু এই যে কোনিক সেকশন মানে কি ভাইয়া, কোনিক সেকশন মানে আমাদের কিন্তু ভাইয়া কোণকের সেট। তো কোণককে আমরা কি দ্বারা সেট করাচ্ছি ভাইয়া, একটা সমতল তল দ্বারা, সমতল তল দ্বারা। তো সেই সমতল তল দ্বারা আমরা 5 ভাবে সেট করাইতে পারি, 5 ভাবে। এখানে কিভাবে সেট করাইছি, সমতল তলটা আমাদের অক্ষরেখার উপরে লম্ব না, ক্যারিকা রেখার সমান্তরাল না। সমতল তল ক্যারিকা রেখার সমান্তরাল। সমতল তলটা অক্ষরেখার উপরে লম্ব। আর এখানে ভাইয়া সমতল তলটাকে আমরা কোন দিক দিয়ে চালাচ্ছি ভাইয়া, আমাদের শীর্ষ বিন্দু, এইটাকে আমরা কোণকের শীর্ষ বিন্দু বলি। শীর্ষ বিন্দু দিয়ে আমরা অক্ষ বরাবর চালাই দিলে তখন আমরা কি পাবো ভাইয়া, পরস্পর ছেদি এক জোড়া সরলরেখা পেয়ে যাব, পরস্পর ছেদি এক জোড়া সরলরেখা পেয়ে যাব। আচ্ছা, এই যে আমাদের 5 রকমের কন্ডিশন ভাইয়া, এই 5 রকমের কন্ডিশনের মাধ্যমে আমরা 5 রকম ভাবে যদি আমরা একটা সমবৃত্তভূমি কোণকে সেট করাই, তাহলে আমরা 5 রকমের জিনিস পাইতেছি। উপবৃত্ত কখনো পাইতেছি, কখনো পরাবৃত্ত কখনো পাইতেছি আমরা ভাইয়া, বৃত্ত কখনো পাচ্ছি, পরস্পর ছেদি এক জোড়া সরলরেখা। তো তো এখন আমাদের যেটা কথা ভাইয়া, সেটা হচ্ছে যে আমাদের যেটা কথা সেটা হচ্ছে আরেকটা ফিগার আমরা একটু বাদ দিয়ে ফেলছি ভাইয়া, সেটা হচ্ছে অধিবৃত্ত। অধিবৃত্তটা কি ভাইয়া, অধিবৃত্তটা ঠিক এরকম ব্যাপার যে আমরা কি করবো ভাইয়া, দুইটা সমবৃত্তভূমি কোণক নিব। দুইটা সমবৃত্তভূমি কোণক নিয়ে যদি আমরা কি করি ভাইয়া, আমরা দুইটা সমবৃত্তভূমি কোণককে যদি আমরা উপর থেকে এই যে এটা 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 কি ভাইয়া, এটা আমাদের, এটা কিন্তু দুটারই অক্ষ, অক্ষের সমান্তরালে ভাইয়া, অক্ষের সমান্তরালে যদি আমরা একটা সমতল তল দ্বারা কেটে ফেলি ভাইয়া, তাহলে দেখতে পাবো উপরে একটা আমরা এরকম শেপ দেখতে পাবো, নিচে একটা এরকম শেপ দেখতে পাবো। এই দুইটা মিলে আমাদের কি বলা হবে ভাইয়া, অধিবৃত্ত। এই দুইটা মিলে আমরা বলবো অধিবৃত্ত। আচ্ছা, এই হচ্ছে কি আমাদের 5 রকম ভাবে আমরা একটা সমবৃত্তভূমি কোণকে সেট করাইতে পারি। এখন একটা কথা ভাইয়া, সেটা হচ্ছে যে আমরা তাহলে কোণিক বলতে কিন্তু কি বুঝি ভাইয়া, কোণিক বলতে আমরা উপবৃত্ত বুঝি, কোণিক বলতে আমরা অধিবৃত্ত বুঝি, কোণিক বলতে কিন্তু আমরা পরাবৃত্ত বুঝি। আর আমাদের বৃত্ত আর পরস্পর ছেদি এক জোড়া সরলরেখা, এটা কিন্তু ভাইয়া আমরা অ্যাডিশনাল ব্যাপার, আচ্ছা অতিরিক্ত ব্যাপার। তো আমরা এখন যদি এই 3টা জিনিসকে আমরা কি বলি ভাইয়া, এই 3টা জিনিসকে আমরা বলি কোণিক। তাহলে এখন আমাদের কথা, কোণিক কি জিনিস? কোণিক হচ্ছে সমবৃত্তভূমি কোণকের ছেদ অংশ। সমবৃত্তভূমি কোণকের ছেদ অংশ যেটাকে আমরা বলতে পারি কোণক ছেদ বা কোণিক, আর ইংরেজিতে বলতে পারি ভাইয়া কোণিক সেকশন। এই হচ্ছে আমাদের টোটাল কথাবার্তা। তোমরা একটু ভালো করে ভিডিওটা, যেহেতু আমাদের কোণিক একটা কমপ্লেক্স ম্যাটার, তো তোমরা একটু ভিডিওটা কয়েকবার দেখার চেষ্টা করবা। যদি কোনো প্রবলেম হয় তাহলে তোমরা কমেন্টস বক্সে জানাবা, ইনশাআল্লাহ প্রবলেম সলভ করে দেওয়া হবে। আর কোনো ভুল ত্রুটি হইলে তোমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, আর ভুল সংশোধনের জন্য পরামর্শ দিবা। এখানে আমরা শেষ করতেছি। আল্লাহ হাফেজ ভাইয়া, ভালো থাকো তোমরা।